আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে আলোচনা করব মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ একজন কৌশলবিদ ছিলেন, একজন নেতা ছিলেন এবং একজন বিতর্কিত ব্যক্তি ছিলেন। ভারত উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে মোহাম্মদ আলী জিন্নাহ হলেন এক অত্যন্ত জটিল এবং প্রভাবশালী দূরদর্শী কৌশলবিদ। পাকিস্তানের মানুষ তাকে শ্রদ্ধা করে কায়েদে আজম, মহান নেতা এবং জাতির পিতা হিসাবে স্মরণ করে। জিন্নাহর জীবনে 4টি প্রধান অধ্যায়। জিন্নাহর জীবনকে কেবল ভালো বা খারাপের প্রেমে না দেখে একজন চতুর দূরদর্শী রাজনৈতিক চালকের দৃষ্টিকোণ থেকে অ্যানালাইসিস করলে বিষয়টি দারুণ উপভোগ্য হবে। আমরা আজকে এভাবে এই আলোচনাটা করব। প্রারম্ভিক জীবন। করাচির ধনী পরিবার থেকে ব্রিটেনের ব্যারিস্টার, ঐক্যের দূত, হিন্দু মুসলিম একতার স্থপতি, রূপান্তর, দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা। আর 4 নম্বরটি হচ্ছে পাকিস্তান সৃষ্টি, এক নতুন রাষ্ট্রের জন্ম 1947। প্রারম্ভিক জীবন ও বিলেতের ব্যারিস্টার। হিন্দু মুসলিম ঐক্যের দূত। জিন্নাহর রাজনৈতিক জীবনের শুরুর অংশটি শুনলে অনেকেই অবাক হন। তিনি শুরুতে কিন্তু পাকিস্তানের কট্টরপন্থী দাবিদার ছিলেন না। 1906 সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন। তার মূল লক্ষ্য ছিল হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়কে একসাথে নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা অর্জন করা। 1916 সালে তার একক প্রচেষ্টায় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে ঐতিহাসিক লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। এই অসাধারণ রাজনৈতিক দূরদর্শিতার জন্য কবি সরোজিনী নাইডু জিন্নাহকে হিন্দু মুসলিম ঐক্যের দূত উপাধিতে ভূষিত করেছিলেন। রাজনৈতিক রূপান্তর ও পাকিস্তান সৃষ্টি। দ্বিজাতি তত্ত্ব। মহাত্মা গান্ধী যখন ভারতীয় রাজনীতিতে ধর্মের প্রভাব, যেমন খিলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলন নিয়ে আসেন, তখন জিন্নাহর মতো ধর্মনিরপেক্ষ ও সাংবিধানিক আইনের ধারক রাজনীতিবিদের সাথে কংগ্রেসের দূরত্ব তৈরি হয়। জিন্নাহ বুঝতে পেরেছিলেন যে অখণ্ড ভারতের সংখ্যাগুরু হিন্দুদের ভোটের রাজনৈতিক আধিপত্যের সামনে মুসলমানরা সবসময় দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকবে এবং তাদের আইনি ও অর্থনৈতিক অধিকার রক্ষা হবে না। এই চাণক্যসূচিত উপলব্ধি থেকে তিনি মুসলিম লীগের হাল ধরেন এবং 1940 সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাবে মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্রের দাবি তোলেন। তিনি দ্বিজাতি তত্ত্ব, টু নেশন থিওরি এর উপর ভিত্তি করে প্রচার করেন যে হিন্দু ও মুসলমান কেবল দুটি ধর্ম নয়, বরং দুটি সম্পূর্ণ আলাদা জাতি ও সভ্যতা। ব্যক্তিত্বের স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস। ইতিহাসের চোখে মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন এমন একজন মানুষ যাকে তার শত্রুরা কখনো দুর্নীতিবাজ বা নীতিহীন বলতে পারেনি। তিনি কোনো গণ আন্দোলনে বা মিছিল মিটিংয়ে করে লাঠি সোঁটা নিয়ে পাকিস্তান বানাননি। তিনি পাকিস্তান বানিয়েছিলেন সম্পূর্ণ আইনের বই, সংবিধানের ধারা এবং ঠান্ডা মাথার পলিটিক্যাল নেগোসিয়েশনের মাধ্যমে। পাকিস্তানের জনগণের কাছে মোহাম্মদ আলী জিন্নাহর স্থানটি একদম অনন্য এবং প্রায় ধরাছোঁয়ার বাইরে। তবে যে কোনো বড় রাজনৈতিক ব্যক্তিত্বের মতোই পাকিস্তান নাগরিকদের একাংশ এবং সেখানকার ইতিহাসবিদের মধ্যে তাকে নিয়ে যেমন চরম ভালোবাসা ও ভক্তি রয়েছে, তেমনি নির্দিষ্ট কিছু ঐতিহাসিক ভুলের কারণে তীব্র সমালোচনা, ক্ষোভ, ঘৃণা, নেতিবাচক মনোভাব রয়েছে। আমরা ঠান্ডা মাথায় পাকিস্তানি দৃষ্টিকোণ থেকে জিন্নাহকে ভালোবাসা এবং ঘৃণা বা সমালোচনা করার মূল কারণগুলো অ্যানালাইসিস করি। পাকিস্তানিরা তাকে কেন এত ভালোবাসে? পাকিস্তানিরা সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে জিন্নাহ হলেন তাদের কায়েদে আজম বা মহান নেতা। তাকে ভালোবাসার প্রধান 3টি কারণ হলো: নতুন পাকিস্তান ভূখণ্ড দান করেন। পাকিস্তানিরা বিশ্বাস করে জিন্নাহ যদি অখণ্ড ভারতে কংগ্রেসের নেতাদের চতুর রাজনৈতিক চালের বিরুদ্ধে বুক চিতিয়ে না দাঁড়াতেন, তবে ব্রিটিশরা চলে যাওয়ার পর হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতের মুসলিমরা চিরকাল অবহেলিত, অর্থনৈতিকভাবে পরাধীন এবং দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হতো। জিন্নাহ তাদের একটি স্বাধীন ছাদ ও নিজস্ব পরিচয় দিয়েছেন। অদম্য সততা ও আপোষহীন ব্যক্তিত্ব। জিন্নাহর গড় শত্রুরাও স্বীকার করেন যে
তাকে টাকা বা ক্ষমতা বা কোনো প্রলোভন দিয়ে কেনা অসম্ভব ছিল। ব্রিটিশ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন থেকে শুরু করে মহাত্মা গান্ধী, সবার সাথে তিনি সমানে সমানে এবং চরম আত্মবিশ্বাসের সাথে দর কষাকষি করেছিলেন। তার এই রাজকীয় খোরদার ইমেজ পাকিস্তানিদের মনে এক বিশাল গর্বের জায়গা তৈরি করে। সংবিধান ও আইনের শাসন। জিন্নাহ পাকিস্তানকে এক আধুনিক, প্রগতিশীল এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়তে চেয়েছিলেন, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার পাবে। তার এই দূরদর্শী চিন্তার কারণেই আজও পাকিস্তানের যে কোনো রাজনৈতিক সংকটে মানুষ জিন্নাহর আদর্শের দিকে ফিরে তাকায়। পাকিস্তানিরা তাকে কেন সমালোচনা করে? এটি ইতিহাসের এক অন্ধকার অধ্যায়। পাকিস্তানের সবাই কিন্তু জিন্নাহকে অন্ধভাবে ভালোবাসে না। বিশেষ করে পাকিস্তানের কিছু জাতিগত গোষ্ঠী এবং কট্টরপন্থীরা তাকে তীব্রভাবে সমালোচনা করে। এর পেছনে প্রধান তিনটি স্ট্র্যাটেজিক কারণ হলো: বালুচ, সিন্ধি, পশতুনদের ক্ষোভ। এটা হচ্ছে আঞ্চলিক বৈষম্য। কারণ পাকিস্তান সৃষ্টির পর জিন্নাহ ক্ষমতার পুরো কেন্দ্রবিন্দু করে তোলেন করাচি এবং পাঞ্জাবকে। তিনি সমস্ত ক্ষমতা এক জায়গায় কেন্দ্রীভূত করতে চেয়েছিলেন। এর ফলে পাকিস্তানিরা ভেতরে অন্যান্য রাজ্য যেমন বেলুচিস্তান, সিন্ধ, উত্তরপ্রদেশ, উত্তর পশ্চিম সীমান্তের পশতুনরা মনে করে জিন্নাহ তাদের নিজস্ব স্বায়ত্তশাসন এবং অধিকার কেড়ে নিয়ে পাঞ্জাবিদের গোলাম বানিয়েছে। বেলুচিস্তানের একটা বড় অংশ আজও জিন্নাহকে তাদের স্বাধীনতা হরণের জন্য দায়ী করে এবং তীব্র ঘৃণা করে। উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার এক গোয়েমি সিদ্ধান্ত। 1948 সালে ঢাকায় এসে জিন্নাহ সে ঐতিহাসিক ঘোষণা, উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, কেবল বাঙালিদের মনে আঘাত করেনি, বরং সিন্ধ, বালুচ, পাকিস্তানদের নিজস্ব ভাষার অধিকারও খর্ব করেছিল। ফলাফল, পাকিস্তানের অনেক আধুনিক বুদ্ধিজীবী মনে করেন জিন্নাহর এই এক ভাষানীতির চতুর ভুলেই 1971 সালে পাকিস্তানের ভাঙ্গন বাংলাদেশের স্বাধীনতা ডেকে এনেছিল। জিন্নাহর এই ডিভাইড অ্যান্ড রুল মানসিকতার সিদ্ধান্তের কারণে পাকিস্তানের ভাঙ্গনের জন্য অনেকেই মনে মনে তাকে কাঠগড়ায় দাঁড়ায়। কট্টরপন্থী ধর্মীয় নেতাদের ক্ষোভ। জিন্নাহ পাকিস্তান তৈরি করছিলেন মুসলিমদের রাজনৈতিক অর্থনৈতিক অধিকার রক্ষার জন্য, কোনো ইসলামী শরিয়াহ রাষ্ট্র বানানোর জন্য নয়। 1947 সালের 11ই আগস্ট পাকিস্তানের গণপরিষদে দাঁড়িয়ে জিন্নাহ স্পষ্ট বলেছিলেন, রাষ্ট্রের চোখে হিন্দু আর হিন্দু থাকবে না, মুসলমান আর মুসলমান থাকবে না, সবাই হবে সমান নাগরিক। ফলাফল, জিন্নাহর এই সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ এবং ওয়েস্টার্ন চিন্তাভাবনা পাকিস্তানি কট্টরপন্থী ও উগ্র ধর্মীয় দলগুলো যেমন মওদুদি জামায়াত ইসলামী বা কট্টর মোল্লারা মেনে নিতে পারেনি। তারা জিন্নাহকে আপাদমস্তক একজন পশ্চিমা সংস্কৃতির মানুষ মনে করত, যিনি দাড়ি রাখতেন না, ইংরেজি বলতেন এবং ইসলামী নিয়ম পুরোপুরি মানতেন না। তাই ধর্মীয় দিক থেকে তারা জিন্নাহকে তীব্র সমালোচনা করে। সারসংক্ষেপ হিসাবে সহজ কথা বলতে গেলে, পাকিস্তানের পাঞ্জাবি ও মুহাজির যারা ভারত থেকে হিজরত করে গিয়েছিল, গোষ্ঠী জিন্নাহকে ঈশ্বরের সমতুল্য ভালোবাসে, কারণ তারা পাকিস্তানের মূল ক্ষমতার ভাগ পেয়েছিল। কিন্তু পাকিস্তানের বালুচ, সিন্ধ এবং পশতুনের গোষ্ঠী জিন্নাহর তৈরি করা রাষ্ট্র কাঠামোকে নিজেদের বঞ্চিত মনে করায় আজও তাকে পাকিস্তানের সমস্ত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মূল খলনায়ক বা মূল হোতা হিসাবে তীব্র সমালোচনা করা হয়। জিন্নাহর শ্রেষ্ঠ 5টি কর্ম ও অবদান। মোহাম্মদ আলী জিন্নাহর রাজনৈতিক ও পেশাগত জীবনকে যদি আমরা একজন দূরদর্শী স্ট্র্যাটেজিস্টের চোখ দিয়ে দেখি, তবে তার শ্রেষ্ঠ কর্ম বা সবচেয়ে বড় অর্জনগুলো মূলত তার ক্ষুরধার আইনি বুদ্ধি, নিখুঁত রাজনৈতিক দর কষাকষি এবং সাংবিধানিক লড়াইয়ের মধ্যে প্রকাশ পায়। কেবল একটি নতুন রাষ্ট্র তৈরি করাই নয়, একজন আইনজীবী এবং সংসদ সদস্য হিসেবে তিনি উপমহাদেশের ইতিহাসে কিছু যুগান্তকারী কাজ করে গেছেন। আইনজীবী হিসেবে ক্ষুরধার সাফল্য। রাজনীতিতে পুরোপুরি ডুব দেওয়ার আগে জিন্নাহ ছিলেন বোম্বে, বর্তমানে মুম্বাই হাইকোর্টের ইতিহাসের অন্যতম সফল ও দামি ব্যারিস্টার। 1908 সালে ভারতের বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী বাল গঙ্গাধর তিলক যখন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে রাজদ্রোহের মামলায় ফেঁসে যান, তখন জিন্নাহ তার পক্ষে আদালতে দাঁড়ান। ব্রিটিশ বিচারকদের সামনে জিন্নাহ যেভাবে আইনের ধারা যুক্তি উপস্থাপন করছিলেন, তা তৎকালীন পুরো আইনি মহলকে চমকে দিয়েছিল। জিন্নাহর এই নিখুঁত আইনি বিশ্লেষণ ক্ষমতা
পরবর্তীকালে তাকে ব্রিটিশ সরকারের বড় বড় ভাইসরয়দের সাথে টেবিলে বসে সমানে সমানে পলিটিক্যাল নেগোসিয়েশন করতে সবচেয়ে বেশি সাহায্য করেছিল। হিন্দু মুসলিম যৌথ ফ্রন্ট ও লখনৌ চুক্তি 1916 সালে। জিন্নার ক্যারিয়ারের অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক মাস্টার স্ট্রোক ছিল 1916 সালের লখনৌ চুক্তি। তিনি একই সাথে ভারতের জাতীয় কংগ্রেস এবং অল ইন্ডিয়া মুসলিম লীগ উভয় দলের শীর্ষ নেতাদের এক টেবিলে বসাতে সক্ষম হন। এই চুক্তির মাধ্যমে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে হিন্দু ও মুসলিমদের একটি যৌথ দাবি আদায়ে বাধ্য করেন এবং মুসলিমদের জন্য পৃথক নির্বাচনী ব্যবস্থা আইনি স্বীকৃতি কংগ্রেসের কাছ থেকে আদায় করে নেন। এটি উপমহাদেশের রাজনীতিতে তার চতুর ও দূরদর্শী কূটনীতির প্রথম বড় জয় ছিল। জিন্নার ঐতিহাসিক 14 দফা। নেহেরু রিপোর্টের জবাবে 1929 সালে জিন্না মুসলমানদের অধিকার রক্ষার জন্য যে 14টি দাবি বা দফা পেশ করেছিলেন তা উপমহাদেশের সাংবিধানিক ইতিহাসের একটি শ্রেষ্ঠ দলিল হিসাবে গণ্য হয়। এই 14 দফায় জিন্না ভারতের ভবিষ্যৎ শাসনতন্ত্র কেমন হওয়া উচিত, যেমন রাজ্যগুলোর স্বায়ত্তশাসন, কেন্দ্রীয় সরকার, মুসলিমদের 1/3 প্রতিনিধিত্ব ইত্যাদি তার একটি নিখুঁত আইনি ফ্রেমওয়ার্ক তৈরি করেছিলেন। এই 14 দফায় পরবর্তীকালে মুসলিমদের মনে আলাদা একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্নের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়েছিল। বাঙালিদের প্রতি জিন্নার অবহেলিত ও অবিচার। মোহাম্মদ আলী জিন্নার রাজনৈতিক ক্যারিয়ারে যেখানে অনেক সাফল্য ছিল, ঠিক তেমনি পূর্ব পাকিস্তানে, বর্তমান বাংলাদেশে এবং তৎকালীন সংখ্যাগরিষ্ঠ বাঙালি জনগোষ্ঠীর প্রতি তার কিছু সিদ্ধান্ত ছিল চরম বৈষম্যমূলক, অবহেলাপূর্ণ এবং অবিচারের মতো। একজন ঠান্ডা মাথার পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হওয়া সত্ত্বেও জিন্না বাঙালিদের মনস্তত্ত্ব, ভাষা এবং সংস্কৃতিকে বুঝতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন। তার এই অবহেলা ও ভুল সিদ্ধান্তগুলোর কারণেই পাকিস্তান রাষ্ট্রটি জন্মের মাত্র 24 বছরেই মাথায় ভেঙে যায়। বাংলা ভাষার উপর চরম আঘাত ও অবজ্ঞা। বাঙালিদের প্রতি জিন্নার সবচেয়ে বড় এবং ঐতিহাসিক অবিচারটি ছিল আমাদের মায়ের ভাষার উপর আঘাত। 1947 সালে পাকিস্তান সৃষ্টির সময় মোট জনসংখ্যার 56% মানুষের ভাষা ছিল বাংলা, আর উর্দু ছিল মাত্র 7% মানুষের ভাষা। গণতান্ত্রিক ও গাণিতিক নিয়মে বাংলাই হওয়ার কথা ছিল পাকিস্তানের প্রধান রাষ্ট্রভাষা। 1948 সালের মার্চ মাসে ঢাকা সফরে এসে জিন্না রেসকোর্স ময়দানে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে স্পষ্ট ঘোষণা দেন, উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তিনি বাংলাকে সম্পূর্ণ অবজ্ঞা করে উর্দুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষাকে এভাবে বুটের তলায় ফেঁসে ফেলার এই চতুর একগুঁয়ে সিদ্ধান্ত ছিল বাঙালিদের আত্মসম্মানে এক বিশাল আঘাত। ছাত্ররা যখন নো নো বলে প্রতিবাদ করে, জিন্না তা অত্যন্ত অহংকারের সাথে দমন করার চেষ্টা করছিলেন। রাজনৈতিক ক্ষমতা থেকে বাঙালিদের দূরে রাখা। পাকিস্তান আন্দোলনে শেরে বাংলা একে ফজলুল হক বা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মতো বাঙালি নেতাদের অবদান ছিল অপরিমেয়। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর জিন্না ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বাঙালিদের চরমভাবে অবহেলা করেন। জিন্না নিজে গভর্নর জেনারেল হয়ে সমস্ত ক্ষমতা নিজের হাতে কুক্ষিগত করেন। পাকিস্তানের রাজধানী করা হয় করাচিতে, মিলিটারি হেডকোয়ার্টার করা হয় পাঞ্জাবে। জিন্নার গঠিত প্রথম কেন্দ্রীয় ক্যাবিনেট বা সরকারে বাঙালিদের কোনো গুরুত্বপূর্ণ পদ বা নীতি নির্ধারণী ক্ষমতা দেওয়া হয়নি। 56% জনসংখ্যা হওয়া সত্ত্বেও বাঙালিরা রাতারাতি রাজনৈতিকভাবে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়। বাঙালিদের প্রতি জিন্নার অবহেলা ও অবিচারের তৃতীয়টি হলো অর্থনৈতিক বৈষম্যের ভিত্তিপ্রস্তর স্থাপন। জিন্নার 1 বছরের শাসন আমলে পূর্ব পাকিস্তানকে একটি অর্থনৈতিক উপনিবেশ বা শোষণের ক্ষেত্রে বানানোর ব্লুপ্রিন্ট তৈরি করা হয়ে গিয়েছিল। পূর্ব পাকিস্তানের পাট এবং চা বিক্রি করে যে বিশাল বৈদেশিক মুদ্রা অর্জিত হতো, জিন্নার কেন্দ্রীয় সরকার তার সিংহভাগ খরচ করা শুরু করে। পশ্চিম পাকিস্তানের সিন্ধু ও পাঞ্জাবের রাস্তাঘাট, কলকারখানা এবং সামরিক বাহিনী গঠনে পূর্ব পাকিস্তানের উন্নয়ন বাজেটের চরমভাবে অবহেলা করা হয়, যার ফলে শুরুতেই বাঙালিরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়তে থাকে। বাঙালিদের কম দেশপ্রেমিক ও নিচু সংস্কৃতির মনে করা। জিন্না এবং তার ঘনিষ্ঠ পাঞ্জাবি আমলারা বাঙালিদের মনস্তত্ত্বকে সবসময় সন্দেহের চোখে দেখতেন।
জিন্নাহর ধারণা ছিল বাঙালিরা যেহেতু হিন্দুদের সাথে একসাথে থাকে এবং বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে জড়িয়ে আছে, তাই তাদের ইসলামী ভাবাবেগ বা পাকিস্তানের প্রতি আনুগত্য কম। তিনি মনে করতেন বাঙালিরা সহজে ভারতীয় বা হিন্দু সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়ে যাবে। এই চরম বর্ণবাদী ও অহংকারী মানসিকতার কারণে তিনি পূর্ব পাকিস্তানের জনগণের উপর একটি সাংস্কৃতিক দমনপীড়ন চালানোর চেষ্টা করেছিলেন। চূড়ান্ত বিশ্লেষণ: চাণক্য বা সঞ্জুর স্ট্র্যাটেজি অনুযায়ী যে কোনো সাম্রাজ্য বা রাষ্ট্র টিকিয়ে রাখতে হলে তার সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে খুশিতে রাখতে হয়। কিন্তু জিন্নাহ পূর্ব পাকিস্তানের ক্ষেত্রে এই মৌলিক নিয়মটি ভঙ্গ করেছিলেন। তিনি ভেবেছিলেন কেবল ধর্মের ভয় দেখিয়ে এবং পাঞ্জাবি মিলিটারি শক্তি দিয়ে বাঙালিদের মুখ বন্ধ রাখা যাবে। জিন্নাহর অবজ্ঞা ও বর্ণবাদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ: জিন্নাহর এই চরম অহংকার, ভাষাগত অবজ্ঞা এবং রাজনৈতিক অবহেলায় বাঙালিদের মনে পাকিস্তানের রাষ্ট্রটির প্রতি চিরতরে মোহভঙ্গ ঘটায় এবং আমাদের স্বাধিকার ও স্বাধীনতার লড়াইকে অনিবার্য করে তোলে। তৎকালীন পশ্চিমা পাকিস্তান শাসক গোষ্ঠীর দৃষ্টিভঙ্গি: তৎকালীন পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী এবং বিশেষ করে মোহাম্মদ আলী জিন্নাহর মনে বাঙালিদের প্রতি যে কম দেশপ্রেমিক ও নিচু সংস্কৃতির ধারণা ছিল, তা ভারত বিভাগের ইতিহাসের অন্যতম কুরুচিপূর্ণ এবং দুঃখজনক অধ্যায়। স্ট্র্যাটেজিক কারণে অ্যানালাইসিস করতে যদি আমরা দেখি, বর্ণবাদ মানসিকতার পেছনে 4টি মূল কারণ আমরা বিস্তারিতভাবে ব্যবচ্ছেদ করি। মার্শাল রেস বা যুদ্ধবাজ জাতির তত্ত্ব: এই মানসিকতার বীজ মূলত লুকিয়েছিল ব্রিটিশদের তৈরি করা একটি বর্ণবাদ তত্ত্ব, যা জিন্নাহ এবং পশ্চিম পাকিস্তানি পাঞ্জাবি শাসকদের উত্তরাধিকার সূত্রে লুফে নিয়েছিল। আমি দুঃখিত, জাস্ট এক সেকেন্ড। আর মার্শাল রেস বা যুদ্ধবাজ জাতির তত্ত্ব: এই মানসিকতার বীজ মূলত লুকিয়েছিল ব্রিটিশদের তৈরি করা একটি বর্ণবাদী তত্ত্বে এবং জিন্নাহ ও পশ্চিম পাকিস্তানেরা পাঞ্জাবি শাসকেরা উত্তরাধিকার সূত্রে লুফে নিয়েছিল। যেমন, তত্ত্বটি কি? ব্রিটিশরা প্রচার করত যে লম্বা, চওড়া এবং ফর্সা গঠনের মানুষরা, যেমন পাঞ্জাবি পশতুনরা, হলো বীর এবং যুদ্ধবাজ জাতি। অন্যদিকে বাঙালি যেহেতু খাটো, কালো, শারীরিকভাবে কম আকৃতির, তাই তারা যুদ্ধক্ষেত্রে দুর্বল এবং কাপুরুষ। জিন্নাহর দৃষ্টিভঙ্গি: জিন্নাহ এবং পাকিস্তানি মিলিটারিরা ধারণা ছিল বীরের জাতি পাঞ্জাবিরাই কেবল পাকিস্তানের রাষ্ট্রকে রক্ষা করতে পারবে। বাঙালিদের তার শারীরিকভাবে দুর্বল মনে করত এবং ভাবত যে তাদের মধ্যে রাষ্ট্র এবং সামরিক বাহিনী চালানোর মতো যোগ্যতা বা বীরত্ব নেই। এই শারীরিক অবজ্ঞতা থেকেই তাদের প্রতি প্রথম অবহেলার জন্ম হয়। হিন্দু সংস্কৃতি দূষণ এবং কম মুসলিম হওয়ার তকমা: জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের ভিত্তিই ছিল ধর্মের ভিত্তিতে। হিন্দু ও মুসলমান দুটি সম্পূর্ণ আলাদা সভ্যতা, কিন্তু বাঙালিদের জীবন ছিল সম্পূর্ণ ভিন্ন। এই কারণে তারা বাঙালিদেরকে ধর্মীয়ভাবে নিচু এবং পাকিস্তানের প্রতি কম অনুগত ও কম দেশপ্রেমিক বলে মনে করত। বাঙালিদের সংস্কৃতি: পূর্ব পাকিস্তানের বাঙালি মুসলিমরা মুখে ইসলামের কথা বললেও তাদের সংস্কৃতি, যেমন পয়লা বৈশাখ, রবীন্দ্রসঙ্গীত, ধুতি, শাড়ি পরা, আলপনা দেওয়া, ভাত মাছ খাওয়া ছিল ওপার বাংলার হিন্দুদের সাথে হুবহু মিল। পশ্চিমাদের চোখে অবজ্ঞা: জিন্নাহ এবং তার ঘনিষ্ঠ উর্দুভাষী আমলারা মনে করতেন বাঙালিরা আসলে খাঁটি মুসলমান হতে পারেনি, তাদের উপর হিন্দু সংস্কৃতির গভীর প্রভাব রয়েছে। তারা মনে করত বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা করা মানেই হলো ইসলাম অবমাননা করা এবং ভারতের হিন্দুদের প্রতি দুর্বল থাকা।
বাংলা ভাষার উপর রাজনৈতিক অবিশ্বাস। জিন্নার স্ট্র্যাটেজিক চিন্তাভাবনা ছিল অত্যন্ত কেন্দ্রীয় বা সেন্ট্রালাইজড। তিনি মনে করতেন একটি দেশ এক সুতোয় বাঁধতে হলে সবার ভাষা এক হবে। কৌশলগত ভয়। পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মাঝে ছিল 1600 কিলোমিটার বিশাল ভারতীয় ভূখণ্ড। জিন্নাহ ভয় পেতেন পূর্ব পাকিস্তানের মানুষ যদি বাংলা ভাষার প্রতি বেশি টান দেখায় তবে তারা সহজেই ভারতের পশ্চিমবঙ্গের সাথে মিলে যেতে পারে। এই কাল্পনিক ভয় থেকে জিন্নাহ ও তার দল ধরে নিয়েছিল যে যারা বাংলা ভাষার জন্য লড়াই করবে তারা আসলে পাকিস্তানের শত্রু বা ভারতের দালাল। মেজরিটি মানুষ মায়ের ভাষার তারা পাকিস্তানি অখণ্ডতার জন্য একটি হুমকি বা ষড়যন্ত্র হিসেবে দেখত। বুদ্ধিবৃত্তিক ঈর্ষা ও সহজে শাসন না করতে পারার ক্ষোভ। বাঙালিরা ঐতিহাসিকভাবে ছিল রাজনৈতিকভাবে সচেতন, কিছুটা বিদ্রোহী এবং বুদ্ধিবৃত্তিক দিক থেকে অত্যন্ত প্রখর। তারা খুব দ্রুত নিজেদের অধিকার দাবিতে রাস্তায় নেমে আসত। পশ্চিমী মানসিকতা। পশ্চিমী পাকিস্তানের সিন্ধি ও পাঞ্জাবির অঞ্চলে তখন সমাজতান্ত্রিক প্রথা বা জমিদারি প্রথা খুব শক্তিশালী ছিল। সেখানকার সাধারণ মানুষ জমিদার বা ওয়ার্ডারদের অন্ধভাবে মেনে চলত। বাঙালিদের প্রতিরোধ। কিন্তু পূর্ব পাকিস্তানে বাঙালিরা শুরু থেকেই জিন্নার একনায়কতন্ত্রের মুখের উপর তর্ক করা শুরু করে। জিন্নার মতো অহংকারী শাসকের কাছে এই রাজনৈতিক সচেতনতাকে মনে হয়েছিল উচ্ছৃঙ্খলতা এবং দেশদ্রোহিতা। তারা ভাবত বাঙালিরা পাকিস্তানের শাসন মানতে চায় না, তাই তারা দেশপ্রেমহীন। বিশ্লেষণের সারসংক্ষেপ। সহজ কথায় বলতে গেলে জিন্নাহ এবং পশ্চিম পাকিস্তানের এলিটরা পাকিস্তানকে একটি উর্দু পাঞ্জাবি প্রেমী রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিল। বাঙালিরা যখন তাদের সেই প্রেমে ফিট হতে চায়নি এবং নিজেদের 5000 বছরের প্রাচীন ভাষা ও সাংস্কৃতিক আঁকড়ে ধরতে চেয়েছিল, তখন এই পাকিস্তানি শাসকরা অহংকারী ও বর্ণবাদ এবং বাঙালিদের গায়ে কম দেশপ্রেমিক এবং হিন্দু গেশার নিচু সংস্কৃতির তকমা লাগিয়ে দিয়েছিল। ইতিহাসের চাকা ঘুরে এই অবজ্ঞার জবাবে বাঙালিরা দিয়েছিল 1971 সাল। জিন্নার স্বাদের পাকিস্তানের মানচিত্র থেকে ছিঁড়ে ফেলার একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে। প্রাতিষ্ঠানিক বর্ণবাদের 4 স্তম্ভ। পূর্ববর্তী আলোচনায় আমরা জিন্নার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলছিলাম, কিন্তু পুরো পাকিস্তানের শাসক গোষ্ঠী এবং ওখানকার সাধারণ সমাজে যে বাঙালিদের চিরকাল ছোট বা হীন মনে করত, তার পেছনে কেবল একজন নেতার মনোভাব দায়ী ছিল না। এটি ছিল একটি প্রাতিষ্ঠানিক, পদ্ধতিগত এবং দীর্ঘদিনের বর্ণবাদী ও মনস্তাত্ত্বিক অপপ্রচার। পাকিস্তানিরা কেন বাঙালিদের এত দুর্বল, ছোট এবং নিচু জাতের মনে করত, তার 4টি প্রধান ঐতিহাসিক মনস্তাত্ত্বিক কারণ আমরা একদম পয়েন্ট বাই পয়েন্ট অ্যানালাইসিস করব। মার্শাল রিস তত্ত্বের ভূত। ব্রিটিশদের 1857 সালে সিপাহী বিদ্রোহের পর তৈরি করা বর্ণবাদী তত্ত্ব, পাঞ্জাবিরা যুদ্ধবাজ, বাঙালিরা কাপুরুষ। পাকিস্তানি মিলিটারি ডক্ট্রিনে শেখানো হয় একজন পাঞ্জাবি সৈনিক 10 জন ভারতীয় বা বাঙালি সৈনিকের সমান। অর্থনৈতিক শোষণের মনস্তাত্ত্বিক চাল। পূর্ব পাকিস্তানের পাট ও চা বিক্রির টাকায় পশ্চিম পাকিস্তানের উন্নয়ন করা হচ্ছিল। বাঙালিরা যেন এই শোষণের বিরুদ্ধে আওয়াজ তুলতে না পারে, তাই তাদের মানসিকভাবে ভঙ্গ করে রাখার চেষ্টা করা হতো। শুদ্ধ বনাম অশুদ্ধ মুসলিম বিতর্ক। পশ্চিম পাকিস্তানের সিন্ধি পাঞ্জাবি এলিটরা দাবি করত তাদের পূর্বপুরুষরা আরব, ফারস্য এবং মধ্য এশিয়া থেকে এসেছে। বাঙালি মুসলমানরা এসেছে স্থানীয় নিম্নবর্ণের হিন্দু ও বৌদ্ধদের মধ্যে থেকে। আইয়ুব খানের বর্ণবাদী বই। পাকিস্তানের সামরিক একনায়ক প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খানের ফ্রেন্ডস নট মাস্টার্স আত্মজীবনীতে বাঙালিদের নিয়ে অত্যন্ত আপত্তিকর এবং বর্ণবাদী মন্তব্য করা হয়েছিল। আইয়ুব খানের বর্ণবাদী আত্মজীবন, অর্থনৈতিক শোষণ। ফ্রেন্ডস নট মাস্টার্স। পাকিস্তানদের এই বর্ণবাদী মনোভাবের কতটা প্রাতিষ্ঠানিক ছিল তা বোঝা যায় পাকিস্তানের সামরিক একনায়ক প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খানের লেখা ফ্রেন্ড নট মাস্টার্স আত্মজীবনী পড়লে। সে বইয়ে দেশের সর্বোচ্চ পদে বসা আইয়ুব খান বাঙালিদের নিয়ে অত্যন্ত আপত্তিকর বর্ণবাদী মন্তব্য করছিলেন। তিনি লিখছিলেন, বাঙালিরা এখন একটি বিচ্ছিন্ন সংস্কৃতির প্রভাব রয়েছে। তারা ঐতিহাসিকভাবে একচেটিয়াভাবে বিজিত এবং শাসিত হওয়া জাতি, ফলে তাদের মধ্যে স্বাধীন বা বীর জাতির মতো কোনো মানসিকতা গড়ে ওঠেনি। যখন একটি দেশের রাষ্ট্রপতি বা জেনারেল
খোলামেলাভাবে দেশের 56% জনগোষ্ঠীকে নিচু জাত ও শাসিত হওয়ার যোগ্য বলে প্রচার করে, তখন সাধারণ পাকিস্তানি নাগরিক এবং সৈন্যদের মনেও বাঙালিদের প্রতি চরম ঘৃণা ও ছোট করে দেখার মানসিকতা তৈরি হওয়া স্বাভাবিক ছিল। অর্থনৈতিক শোষণ ও লুকানো মনস্তাত্ত্বিক চাল। এটি ছিল একটি অত্যন্ত চতুর রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশল। পাকিস্তান সৃষ্টির পর থেকে পূর্ব পাকিস্তানের পাট, চা বিক্রির টাকায় পশ্চিম পাকিস্তানের উন্নয়ন করা হচ্ছিল। বাঙালিরা যাতে এই শোষণের বিরুদ্ধে আওয়াজ তুলতে না পারে, তাই তাদের মানসিকভাবে পঙ্গু করে রাখার চেষ্টা করা হতো। পাকিস্তানি এলিটরা প্রচার করত যে বাঙালিরা অলস, অদক্ষ এবং অর্থনীতি বোঝে না। পশ্চিম পাকিস্তানিরাই দয়া করে পূর্ব পাকিস্তানকে খাওয়াচ্ছে এবং টিকিয়ে রাখছে। কোনো জাতিকে শোষণ করার সবচেয়ে চতুর উপায় হলো তাকে বোঝানো যে তোমরা কোনো যোগ্যতা নেই, যা করছি আমরাই করছি। পাকিস্তানিরা বাঙালিদের সাথে ঠিক এই মনস্তাত্ত্বিক খেলাই খেলছিল। চূড়ান্ত বিশ্লেষণ। সামরিক অহংকার ও শোষণের হাতিয়ার। সহজ কথায় বলতে গেলে পাকিস্তানের এই ছোট মনে করা ছিল আসলে তাদের সামরিক অহংকার, গায়ের রঙের বর্ণবাদ এবং অর্থনৈতিক শোষণের জায়েজ করার একটি নোংরা হাতিয়ার। সামরিক অহংকার। ব্রিটিশদের মার্শাল রেস তত্ত্ব উত্তরাধিকার সূত্রে গ্রহণ করে বাঙালিদের শারীরিকভাবে দুর্বল কাপুরুষ বলে চিহ্নিত করা। গায়ের রঙের বর্ণবাদ। ফর্সা ও লম্বা গড়নকে শ্রেষ্ঠত্বের প্রতীক এবং শ্যামলা বাঙালিদের গড়নকে হীন বলে প্রচার করা। অর্থনৈতিক শোষণ। পূর্ব পাকিস্তানের সম্পদ লুণ্ঠন করা, পশ্চিম পাকিস্তানের উন্নয়ন এবং বাঙালিদের অদক্ষ বলে চিত্রিত করা। এই প্রাতিষ্ঠানিক বর্ণবাদের অবজ্ঞার চূড়ান্ত পরিণতি ছিল 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, যেখানে বাঙালিরা প্রমাণ করছিল যে তারা কোনো দুর্বল বা কাপুরুষ জাতি নয়, বরং তারা এক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গড়ার যোগ্য। অহংকার বনাম আত্মসম্মানবোধ। ইতিহাসের সাক্ষী তথাকথিত খাটো, কালো এবং অসামরিক বাঙালিরা যখন 1971 সালে বঙ্গবন্ধুর ডাকে অস্ত্র হাতে তুলে নিয়েছিল, তখনই ওই অহংকারী পাকিস্তানি মিলিটারির মাত্র 9 মাসের মাথায় হাঁটু গেড়ে বসে 93,000 সৈন্য সহ ঐতিহাসিক আত্মসমর্পণ করতে হয়েছিল। গায়ের জোর বা অহংকার নয়, বরং ন্যায়তা, তীব্র আত্মসম্মানবোধের কাছে যে কোনো বড় সাম্রাজ্য ধূলিসাৎ হয়ে যায়। বাংলাদেশ সৃষ্টি তার সবচাইতে বড় প্রমাণ। গ্যাস লাইটিং, মনস্তাত্ত্বিক খেলার নোংরা রূপ। পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালিদের উপর যে তোমরা কোনো যোগ্যতাই নেই, যা করছি আমরাই করছি, এই মারাত্মক ক্ষতিকর মনস্তাত্ত্বিক খেলাটি, যাকে সাইকোলজির ভাষা বলা হয় গ্যাস লাইটিং, খেলেছিল, তার প্রমাণ আমাদের ইতিহাসের পাতায় পাতায় ছড়িয়ে আছে। গ্যাস লাইটিং কি? একটি জাতিকে দীর্ঘ সময় ধরে শোষণ করতে হলে প্রথমে তার আত্মবিশ্বাস ভেঙে দিতে হয়। পাকিস্তানিরা খুব চতুরতার সাথে বাঙালিদের বোঝানোর চেষ্টা করছিল যে বাঙালিরা শাসন করতে জানে না, ব্যবসা বোঝে না, এমনকি নিজেদের রক্ষা করার ক্ষমতাও তাদের নেই। ইতিহাসের 4টি অকাট্য উদাহরণ এই মনস্তাত্ত্বিক খেলায় নোংরা রূপটি বিস্তারিতভাবে বুঝে নেয় অর্থনৈতিক, সামরিক, রাজনৈতিক এবং বুদ্ধিবৃত্তিক এই 4টি বাস্তব উদাহরণ দিয়ে। অর্থনৈতিক উদাহরণ। বাঙালিরা অলস, আমরাই তোমাদের খাওয়াচ্ছি। মনস্তাত্ত্বিক খেলা। 1950 ও 60-এর দশকে পূর্ব পাকিস্তানের পাট ও চা বিক্রি করে পাকিস্তানের সিংহভাগ বৈদেশিক মুদ্রা অর্জিত হতো, প্রায় 60 থেকে 70%, কিন্তু সেই টাকা দিয়ে উন্নয়ন করা হতো করাচি, লাহোর আর ইসলামাবাদে। অর্থনৈতিক উদাহরণ। বাঙালিরা অলস, আমরাই তোমাদের খাওয়াচ্ছি। এর পরের কথা, পাকিস্তানিদের গ্যাস লাইটিং। এর পরের আলোচনা। বাঙালিরা যখনই এই বৈষম্যের প্রতিবাদ করত, পাকিস্তানি আমলারা তখনই রেডিও, টেলিভিশন এবং পত্রিকা উল্টো প্রচার করত বাঙালিরা হলো অলস, তারা কঠোর পরিশ্রম করতে পারে না, পূর্ব পাকিস্তানের বন্যা আর ঘূর্ণিঝড়ে সামলাতে পশ্চিম পাকিস্তানের টাকা খরচ করতে হয়। বাস্তবতা ছিল, এটি ছিল এক চরম মিথ্যা খেলা। তারা বাঙালিদের মাথার ঘাম পায়ে ফেলা, উপার্জনে চুরি করা, উল্টো বাঙালিদের দয়া পাওয়ার পাত্র বা অযোগ্য হিসেবে উপস্থাপন করত, যাতে বাঙালিরা নিজেদের অধিকার চাইতে গিয়ে মনে মনে এক ধরনের হীনমন্যতা ভোগে। সামরিক উদাহরণ। তোমাদের রক্ষা করার যোগ্যতা নেই, ডিফেন্স আমরাই দিচ্ছি। মনস্তাত্ত্বিক খেলা। পাকিস্তানের সেনাবাহিনী বাঙালিদের নিয়োগ দেওয়া হতো না বললেই চলে। মাত্র 5 থেকে 7%। তাদের অজুহাত ছিল বাঙালিরা শারীরিকভাবে দুর্বল এবং অসামরিক জাত।
পাকিস্তানিদের গ্যাসলাইটিংটা ছিল 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানকে সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় ফেলে রাখা হয়েছিল। বাঙালিরা যখন প্রশ্ন তুলল যে ভারতের সীমান্তে আমাদের কোনো নিরাপত্তা নেই, তখন পাকিস্তানের সেনাশাসক আইয়ুব খান এবং জুলফিকার আলী ভুট্টো অত্যন্ত অহংকারের সাথে জবাব দিয়েছিল, পূর্ব পাকিস্তানের নিজস্ব কোনো যোগ্যতা বা ক্ষমতা নেই ভারতের আটকানোর। পশ্চিম পাকিস্তান থেকেই কাশ্মীর সীমান্তে আমরা যুদ্ধ করছি বলে ভারত পূর্ব পাকিস্তানকে আক্রমণ করার মতো সাহস পাচ্ছে না। অর্থাৎ পশ্চিম পাকিস্তানের মিলিটারির দয়ায় তোমরা টিকে আছো। বাস্তবতা হলো ওই মন্তব্যের মাধ্যমে তারা বোঝাতে চেয়েছিল যে বাঙালিরা এতটাই অযোগ্য যে নিজেদের ডিফেন্স বা নিরাপত্তা দেওয়ার ক্ষমতাও তাদের নেই। রাজনৈতিক উদাহরণ, তোমরা দেশ চালাতে পারো না, শাসনভার আমাদের হাতেই মানায়। মনস্তাত্ত্বিক খেলাটা হলো 1954 সালের নির্বাচনের পূর্ব পাকিস্তানের জনগণ পাকিস্তানের মুসলিম লীগকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে শেরে বাংলা একে ফজলুল হক হোসেন শহীদ সোহরাওয়ার্দী যুক্তফ্রন্ট সরকারকে বিজয়ী করেছিল। পাকিস্তানের গ্যাসলাইটিংটা ছিল বাঙালিদের এই বিশাল রাজনৈতিক বিজয় পাকিস্তানি এলিটরা সহ্য করতে পারেনি। মাত্র 2 মাসের মাথায় তারা কেন্দ্রীয় ক্ষমতা ব্যবহার করে যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেয় এবং পূর্ব পাকিস্তানের গভর্নর শাসন জারি করে। তারা প্রচার করতে শুরু করে বাঙালিরা আসলে আবেগপ্রবণ জাতি, তাদের ভোট দেওয়ার বা দেশ চালানোর মতো রাজনৈতিক পরিপক্কতা তৈরি হয়নি। তারা ক্ষমতায় আসলে হাঙ্গামা আর বিশৃঙ্খলা তৈরি করে। তাই পাকিস্তানের অখণ্ডতা ধরে রাখতে পশ্চিম পাকিস্তানে আমলাদেরই শাসনই একমাত্র ভরসা। বাস্তবতা হলো নিজেরা জোর করে ক্ষমতা দখল করে আর বাঙালিদের উপর দোষ চাপাতে যে বাঙালিরাই অযোগ্য, তাই পশ্চিম পাকিস্তানিদের শাসন করতেই হবে। বুদ্ধিবৃত্তিক উদাহরণ, তোমাদের ভাষা ও সংস্কৃতির নিচু, আমরাই তোমাদের খাঁটি বানাচ্ছি। মনস্তাত্ত্বিক খেলাটা হলো বাঙালিরা যখন তাদের মায়ের ভাষা বাংলার মর্যাদার দাবি করত, তখন পাকিস্তানি শিক্ষাবিদ এবং শাসকরা অত্যন্ত মনস্তাত্ত্বিক চাল চালত। পাকিস্তানিদের গ্যাসলাইটিংটা ছিল, তারা প্রচার করলো যে বাংলা ভাষা হলো মূলত হিন্দুদের ভাষা, এর মধ্যে কোনো ইসলামী ঐতিহ্য নেই। তারা রেডিও, টেলিভিশন, রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করলো এবং বলতে শুরু করলো তোমাদের সংস্কৃতি নিচু স্তরের, আমরা তোমাদের উর্দুর মতো একটি রাজকীয় এবং ইসলামী ভাষা দিয়ে উন্নত ও খাঁটি মুসলমান বানানোর চেষ্টা করছি, আর তোমরা এর মূল্য বুঝছো না। এমনকি এক পর্যায়ে তারা বাংলা ভাষাকে জোর করে আরবি হরফে লেখানোর প্রজেক্টও হাতে নিয়েছিল। বাস্তবতা, একটি জাতির 1000 বছরের প্রাচীন ও সমৃদ্ধ সাংস্কৃতিক অযোগ্য নিচু তকমা দিয়ে তারা বোঝাতে চেয়েছিল যে পশ্চিম পাকিস্তানেরাই বাঙালিদের সংস্কৃতির উদ্ধারকর্তা। সারসংক্ষেপ, 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবে না। পাকিস্তান এটা বাঙালিদের সাথে ঠিক সেই শোষকের ভূমিকা পালন করেছিল যে শোষক অবদমিত মানুষকে সারক্ষণ বোঝায়, আমি না থাকলে তুমি মরে যাবে। তারা সুপরিকল্পিতভাবে বাঙালিদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করছিল, যাতে বাঙালিরা বিশ্বাস করে যে তারা নিজেরা দেশ চালাতে জানে না, অর্থনীতি সামলাতে জানে না, যুদ্ধ করতে অক্ষম। কিন্তু 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বজ্রকণ্ঠে ঘোষণা করলেন 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না, তখনই পাকিস্তানিদের এই দীর্ঘদিনের মনস্তাত্ত্বিক দেয়ালটি এক নিমিষে ভেঙে চুরমার হয়ে যায়। বাঙালিরা প্রমাণ করে দেয় যে কেবল নিজেরা টিকে থাকা নয়, শোষকদের লাথি মেরে তাড়িয়ে দেওয়ার যোগ্যতাও তাদের আছে। বর্তমান পাকিস্তানি এলিটদের মন মানসিকতা, পূর্ববর্তী আলোচনাগুলোতে আমরা দেখেছি 1971 সালের আগে পাকিস্তানি এলিটরা বাঙালিদের কিভাবে অবহেলা ও শোষণ করত। কিন্তু আমাদের মনে হয়তো এই যৌক্তিক প্রশ্নটি জাগছে যে স্বাধীনতার এত বছর পর বর্তমান যুগে এসে আজকের পাকিস্তানি এলিটরা, ওখানকার রাজনীতিবিদ, মিলিটারি জেনারেল, সিভিল আমলা এবং বুদ্ধিজীবী শ্রেণী বাঙালিদের নিয়ে ঠিক কী ধরনের মন মানসিকতা শোষণ করছে। জেনে অবাক হবেন 1971 সালের সেই শোচনীয় পরাজিত এবং বাংলাদেশের আজকের অবিশ্বাস্য অর্থনৈতিক ও সামাজিক উত্থান বর্তমানে পাকিস্তানি এলিটদের মন মানসিকতা এক বিশাল ওলটপালট এনে দিয়েছে। তাদের সেই পুরনো অহংকার এখন রূপ নিয়েছে চরম আফসোস, পরশ্রী কাতরতা অর্থাৎ ঈর্ষা এবং এক ধরনের অপরাধ বোধ। বর্তমানে পাকিস্তানি এলিটদের মনস্তত্ত্বকে আমরা 4টি প্রধান ভাগে বিস্তারিতভাবে অ্যানালাইসিস করি। মনস্তাত্ত্বিক বিশ্লেষণের 4টি প্রধান ভাগ হলো চরম অর্থনৈতিক পরশ্রী কাতরতা, আফসোস,
আজকের পাকিস্তানি এলিটদের মধ্যে বাঙালিদের নিয়ে সবচেয়ে বড় যে মানসিকতা কাজ করে তা হলো তীব্র আফসোস এবং ঈর্ষা। তারা প্রতিদিন বাংলাদেশের অর্থনৈতিক সূচকগুলোর দিকে তাকায় আর নিজেদের ব্যর্থতা নিয়ে হাহাকার করে। একসময় তারা বাঙালিদের বলতো, তোমাদের কোনো যোগ্যতা নেই, আমরাই তোমাদের খাওয়াচ্ছি। আর আজ 2026 সালে এসে পাকিস্তানের অর্থনীতি যখন প্রায় দেউলিয়া, IMF এর ঋণের উপর নির্ভরশীল, তীব্র মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে, তখন তারা দেখে বাংলাদেশের টেক্সটাইল রেমিটেন্স, জিডিপি গ্রোথ তাদের চেয়ে বহুগুণ এগিয়ে গেছে। পাকিস্তানের শীর্ষ ব্যবসায়ী, অর্থনীতিবিদ এবং এমনকি সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও বহুবার প্রকাশ্যে মিডিয়াতে আফসোস করে বলছেন, একসময় আমরা পূর্ব পাকিস্তানকে বোঝা মনে করতাম, আর আজ বাংলাদেশ সব সূচকে আমাদের চেয়ে এত এগিয়ে গেছে যে আমাদের আগামী 10-15 বছর দিনরাত পরিশ্রম করতে হবে কেবল বাংলাদেশের আজকের অবস্থানে পৌঁছানোর জন্য। তাদের এই মন্তব্যই প্রমাণ করে যে পূর্বের সেই অহংকার এখন তাদের নিজেদের জন্য একটি বড় বড় ঝড় হয়ে ফিরে এসেছে। 1971 সালের পরাজয় নিয়ে ট্যাবু এবং সত্য আড়াল করার মানসিকতা পাকিস্তানের সামরিক এলিট এবং উগ্র জাতীয়বাদের মধ্যে এখনও 1971 সালের ইতিহাস নিয়ে একটা গভীর মানসিক অস্বস্তি ও সত্য অস্বীকার করার প্রবণতা কাজ করে। পাকিস্তানি মিলিটারির এলিটরা তাদের সাধারণ জনগণকে আজীবন শিখিয়ে এসেছে পাকিস্তানি আর্মি হয়ে যাও। তাই 1971 সালে বাঙালিদের কাছে তাদের 93,000 সৈন্যদের ঐতিহাসিকভাবে আত্মসমর্পণ তাদের সামরিক অহংকারের এক বিশাল বড় ধাক্কা ছিল। এই কারণে পাকিস্তানি এলিটরা তাদের পাঠ্যপুস্তকে এই মূলধারার ইতিহাস, 1971-এর গণহত্যা, বাঙালিদের উপর হওয়া অত্যাচারের কথা সম্পূর্ণ চেপে যায় এবং তারা এখনও তাদের ব্যর্থতা ঢাকতে মনস্তাত্ত্বিকভাবে প্রচার করে যে বাঙালিরা খারাপ ছিল না, ভারত ষড়যন্ত্র করে আমাদের দেশটা ভেঙে দিয়েছে। অর্থাৎ নিজেদের পাপ বা অন্যায় স্বীকার করার চেয়ে তারা এটিকে এখনও একটি ভারতীয় চক্রান্ত হিসাবে দেখতে পছন্দ করে, যাতে তাদের নিজেদের সামরিক ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়। আধুনিক বুদ্ধিজীবী ও তরুণ এলিটদের অপরাধবোধ। সব পাকিস্তানি এলিটরা কিন্তু একরকম নয়। পাকিস্তানের ভেতরের একটি বড় অংশের আধুনিক বুদ্ধিজীবী এবং সাংবাদিক, সিভিল সোসাইটি এবং তরুণ প্রজন্মের এলিটদের মধ্যে বাঙালিদের নিয়ে এখনও গভীর শ্রদ্ধা, এক ধরনের সুপ্ত অপরাধবোধ কাজ করে। পাকিস্তানের অনেক প্রগতিশীল সাংবাদিক যেমন হামিদ মীর বা পারভেজ হুদবয় এবং থিঙ্ক ট্যাঙ্কগুলো এখনও খোলামেলাভাবে স্বীকার করে যে 1971 সালে তাদের শাসকেরা বাঙালিদের উপর যে নৃশংসতা চালিয়েছিল তা ছিল মানবতা বিরোধী অপরাধ। তারা মনে করে যে জিন্নাহ বা আইয়ুব খানের সে বর্ণবাদী এবং বৈষম্যমূলক নীতিকে পাকিস্তান ভাঙার আসল কারণ। এই এলিট গোষ্ঠীটি মনে করে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ার মানসিকতা পোষণ করা এবং বাংলাদেশের বর্তমান উন্নয়নকে একটি মডেল হিসেবে নিজের দেশে উপস্থাপন করা। তারা তাদের সরকারকে পরামর্শ দেয় কিভাবে বাংলাদেশের মতো প্রগতিশীল নীতি অনুসরণ করে ধর্মীয় মৌলবাদ দূর করা যায়। ভূরাজনৈতিক স্ট্র্যাটেজিক সম্পর্কের জন্য উন্মুক্ত মানসিকতা। বর্তমান যুগে এসে পাকিস্তানি কূটনৈতিক ও রাজনৈতিক এলিটরা বুঝতে পেরেছে যে